আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান। বক্তব্য রাখবেন বেলস পার্ক ময়দানে। ভোটে ধর্মের ব্যবহার নিয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। চোরাগোপ্তা পথে কে ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, যুব সমাজ পরিবর্তন চায়, নির্বাচনী সমাবেশে বললেন জামায়াতের আমির। বদলে গেল র্যাবের নাম, নতুন নাম এসআইএফ। ইসিকে আইন শৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্ট গার্ডকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। মহিমান্বিত সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত আজ। ইবাদত বান্দেগিতে পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 2 দশক পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বেশ উচ্ছ্বসিত দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। এই অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতির জন্য অধীর অপেক্ষায় বরিশালবাসী। দুপুরে বেলস পার্ক ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বরিশাল থেকে হেলিকপ্টারে করে ফরিদপুর গিয়ে অংশ নেবেন সেখানকার জনসভায়। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি শাহিন হাসান। দফায় দফায় প্রস্তুতি সভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে উজ্জীবিত নতুন প্রজন্ম। তাকে ঘিরে নানা আকাঙ্ক্ষা তাদের। বরিশালে কেউ উন্নয়নের কিছু করে না। আপনি ধরেন বলা থেকে গ্যাস আসলে অনেক কর্মসংস্থান হইতে, এগুলো তো হইতেছে না। বেকার তো আছে, ব্রিজ দরকার, এরপর ওই ধরেন গ্যাসের সংকট, তারপর ওই নানান কিছুই আছে। সব জায়গায় ট্রেন লাইন আছে, আমাদের এই বরিশাল বিভাগে কোনো ট্রেন লাইন নাই। স্মার্ট বাংলাদেশ গড়তে তারেক রহমানের আইডিয়া শুধু নতুন প্রজন্মের নয়, বাংলার প্রত্যাশা পূরণ করবে আশা নেতাকর্মীদের। তিনি বরিশালবাসীর যে প্রাণের যে দাবিগুলো আছে, বরিশালের বিভিন্ন সংকট আছে, সেই সংকটগুলো তিনি নিরসনের প্রতিশ্রুতি দেবেন। ম্যাডাম খালেদা জিয়ারই প্রতিশ্রুতি যে বরিশালে সে ইপিজেট করবে। সারা বিশ্বের যা কিছু সুন্দর, জনগণের কল্যাণকর এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা তা দরকার, এরকম একটা প্ল্যান উনি তৈরি করেছেন। এদিকে বরিশাল নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের পরিকল্পনা আর বেগম জিয়ার অসমাপ্ত কাজ সম্পর্কে তারেক রহমানকে জানাতে চান স্থানীয় নেতারা। তারেক সাহেব রাজনীতিটাকেই ভিন্নভাবে করতেছেন। আপনারা দেখতেছেন না, স্টেজে ভিড় নেই, এবং তিনি এমপিদের পরিচিতি করাই দিতেছেন, এবং ডিসিপ্লিন মেনটেন করার ব্যাপারে এটা বিএনপির একটা মানে একটা চমৎকার একটা সিদ্ধান্ত। তারেক রহমানের জনসভায় আমরা অতীতে যে কোনো সময়ের চাইতে বেশি জনসমাগম সমাবেশ করার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ ইনশাআল্লাহ গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের এই সফরে অবহেলিত বরিশালের উন্নয়নের রূপরেখা ফুটে উঠবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এবারে নির্বাচন অনেক কষ্টের অর্জন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঠাকুরগাঁওয়ে পৌর কমিউনিটির সেন্টারে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ভোট একটা আমানত, তাই আমানতের খেয়ানত করা যাবে না। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, বরং নিজের বিবেচনা মতো ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছে, এতে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ এবং সরকার গঠন করতে সবার কাছে ভোট চান বিএনপি মহাসচিব। নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট, কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্ন ভাবে মানুষের বিভ্রান্ত করে। ভোট আমরা দিই, এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত। আমরা বলি আমানত, এটাকে আমাদের ধর্মের ভাষায় বলে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকে ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচার করছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, জামায়াতের আমিরের বক্তব্যে স্তম্ভিত বিএনপি। জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনি উই রিপোর্ট বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য, সেটিকে সবার ধারণ করা উচিত। বিশেষভাবে যে রাজনৈতিক দল
মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থান ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং যে দলের অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন, সেই দলের যিনি নেতা, তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবে স্তব্ধ। আমরা মর্মাহত। চোরাগপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ পরিবর্তন চায়। কিশোরগঞ্জের জনসভায় কথা বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি এমনটা বলেন। আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি মামলাবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, শোষণ মুক্ত, পারিবারিক দাপট ও জমিদারি মুক্ত বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমান কথা দেন, ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে সমস্ত শক্তি দিয়ে মানুষের আস্থার প্রতিদান দেবেন। জনসভায় কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে 11 দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন। আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাসম শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিসমতে যারা হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। 24-এর যুব সমাজ অতীতের পচা রাজনীতির অনুশীলন করার জন্য তারা বুক চিতিয়ে লড়াই করে নাই, তারা পরিবর্তন চেয়েছে। 13 তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে পরিবারতন্ত্র রাজনীতি ভেঙে দেয়া হবে। গতকাল বিকেলে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশে থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের আল্লাহ নানাভাবে বেইজ্জতি করেছেন। পাচার হওয়া টাকা ফিরিয়ে দেশের উন্নয়নের কাজে লাগানো হবে। তিনি বলেন, নারীদের সম্মানের সাথে কাজের পরিবেশ তৈরি করা হবে। জামায়াতের আমির আরো বলেন, দেশে পরিবারতন্ত্র রাজনীতি ভেঙে দেওয়া হবে। কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে যুব সমাজকে অসম্মানিত করা হবে না, বরং প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তোলা হবে। একটি দল বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে, ভয়ের সন্ত্রাস তৈরি করছে, এমনকি ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল ঢাকা 11 আসনের মধ্যবাড্ডা এলাকায় গণসংযোগের পরে সাংবাদিকদের তিনি কথা বলেন। একটি বিশেষ দলের কর্মীরা সারা দেশে এনসিপি নেতাকর্মীদের হেনস্থা করছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, প্রশাসন একমুখী আচরণ করছে। তারা একাধিকবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেও প্রশাসন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। এ সময় আসন্ন নির্বাচনে জনগণ ঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক। এদিকে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের বিরুদ্ধে তার রিট খারিজ নিয়ে ক্ষোভ জানিয়েছেন নাহিদ ইসলাম। উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি। প্রশাসন একদিকে ঝুঁকেই ছিল, এখন এটা প্রকাশ্যে আসতেছে। কারণ আপনি দেখবেন যে সারা দেশেই আমাদের যে আরেকটি প্রতিদ্বন্দ্বী যে দল আছে তাদের পক্ষ থেকে ব্যানার ছেড়া হচ্ছে, সমর্থকদেরকে হেনস্থা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হলে নির্বাচন কমিশন কোনো অভিযোগই মানতেছে না। আমাদের গতকাল রাত 2 জন আমাদের নারী কর্মীদেরকে হামলা করা হয়েছে, তাদের উপরে হেনস্থা করা হয়েছে শাপলাগুলি প্রচারণার জন্য। নির্বাচনী প্রচারণার 13তম দিনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ব্যস্ত সময় পার করেছেন ঢাকার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। ভোট চাইছেন, ধানের শীষের পক্ষে দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। আরো জানাচ্ছেন ওমর ফারুক। রাজধানীর ধোলাইখালে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বলেন, আওয়ামী লীগ ও জামাত মুদ্রার এপিটোপিট, একটি ভারতমুখী অন্যটি পাকিস্তানমুখী দল। নিজ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেন, বরাবরই সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান তার। নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্র পাহারা দেবেন, অনেক কঠিন পথ অতিক্রম করে আজকের আমার এই অবস্থা। এই অবস্থা একদিনে হয় নাই। আপনারা আসতে চান আসেন, তবে একটা কথা বলে দিয়ে যাবো এই সমস্ত ছেলেমেয়েদের প্রতি, দয়া করে
একজন মানুষের বিরুদ্ধে উচ্চারণা করে দেওয়া যায় না। তারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে এবং এই বিষয়ে যার ব্যাপারে যার উদ্ধৃতি দেওয়া হয়েছে কর্নেল অলি আহমেদ, উনি নিজেও এটা সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বলেছেন যে এটা অসত্য তথ্য। তো আমি জানি না আসলে তারা কি কারণে এই ধরনের বিতর্ক সৃষ্টি করছে। তারা আমি বলবো যে এটা আসলে বাংলাদেশের জনগণ এটা কোনোদিনও মেনে নেবে না এবং আগামী 12 তারিখেই তারা ব্যালটের মাধ্যমে তাদের জবাব পেয়ে যাবে। রাজধানীর কদমতলীতে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা 4 আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন। বলেন, বিএনপি কখনো ধর্মকে ক্ষমতার লোভে হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়ের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। বিএনপি শুধু স্বপ্নে বিভোর থাকে না, বিএনপি দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পরিকল্পনায় নিয়ে আসে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখে। বাড্ডা থানাধীন সাদারকুলে নির্বাচনী গণসংযোগে অংশ নেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। তিনি বলেন, ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ। এটা সে ভুল করেছে, বুঝতে পারবে পরে। এগুলি মিথ্যা জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করে লাভ নাই। ভোট মানুষের কাছে মূল্যবান, ভোট মানুষ অনেকদিন পর ভোট দিতে সুযোগ পেয়েছে, সুতরাং তাদের কাছে আসতে হবে। কোর্ট কাচারি ওইসব জায়গায় দৌড়াতে লাভ না, এগুলি একটা মিথ্যাচার। উত্তরায় গণসংযোগে অংশ নেন ঢাকা 18 আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজার 1 আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে কোনোদিন হয়তো এমনও শুনতে হতে পারে যে জামায়াত ইসলাম এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। গতকাল চকরিয়ায় কোনাখালী ইউনিয়নের জঙ্গল কাটায় নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। অভিযোগ করেন, চট্টগ্রামের জনসভায় জামায়াতের আমির যে বক্তব্য দিয়েছেন সেখানে স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন তিনি। আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। একটি দল বাংলাদেশ জামায়াত ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। গতকালকে সেই দলের আমির সাহেব বলেছেন এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেয় নাই, তৎকালীন মেজর জিয়া দেয় নাই, কর্নেল অলি সাহেব নাকি দিয়েছে। যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না, কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, নাগরিক হিসেবে প্রতিটি মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হলে শারীরিক প্রতিবন্ধীদের কথা মাথায় নিয়ে সর্বজনীন নীতি গ্রহণ করতে হবে। রাজধানীতে এক মতবিনিময়ে জাইমা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য সকল সুবিধা নিশ্চিত করবে। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। একসাথে সমৃদ্ধি একটি অন্তর্ভুক্ত বাংলাদেশ শিরোনামে মঙ্গলবার রাজধানী গুলশান সোসাইটি পার্কে শারীরিক প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় করেন ব্যারিস্টার জাইমা রহমান। প্রতিবন্ধী মানুষের সমস্যা সংগ্রামের কথা জানতে চান তিনি। আপনি বলছিলেন যে আপনি এখন পলিটিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাই না? তো আপনি মানে অনেক কিছু পার হতে হয়েছে তো আপনাকে ওই স্টেজে যাওয়ার জন্য। তো মানে আমি যে জানতে চাচ্ছিলাম যে কি আর করতে হয়েছিল, মানে বেশ কষ্ট করতে হয়েছিল হয়তো বা। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তারা তুলে ধরেন তাদের ধারণা ও দৃষ্টিভঙ্গি। যে আমাদের সাথে যারা আছেন অন্যান্য শিশুরা যারা অপ্রতিবন্ধী, তাদের সাথে যেন আমরা একে স্কুলে যেন একে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন পড়াশোনা করতে পারি। দুঃখের বিষয় এই যে বাংলাদেশে এনভিডিএ নামে একটা স্ক্রিন রিডার আছে যেটা ভালো কাজ করে না। সরকার আমাদের সহায়তা আর আপনাদের একটু মমত্ববোধ যদি আমরা তা পাই তাহলে আপনাকে কথা দিতে পারি আগামীর বাংলাদেশ প্রতিবন্ধীরা করবে। আমাদের ছাড়া যাহাই কিছু আপনারা পলিসি তৈরি করেন না কেন, কিন্তু সেই পলিসি কার্যকর হবে না। কারণ ব্যথাটা তো আমি বুঝি, আমার মতো আরেকজন হুইল চেয়ার সেই বুঝবে যে সে হুইল চেয়ার ইউজারের কতটুকু কষ্ট। দেশের গণ পরিবহনগুলো প্রতিবন্ধী মানুষের চলাচলে উপযোগী করে তোলার গুরুত্ব তুলে ধরেন জাইমা রহমান। বাস চলনে, রেলগাড়ি হোক, ওইটাও তো ওরভাবে মানে অ্যাডাপ্টেড না আমার কাছে, সেটা মনে হয়েছে যতটুকু আমি দেখেছি। তো আপনাদের কি সেটা মনে হয় কিছু কাজ করা উচিত, কাজ কোনো হচ্ছে নাকি কোথাও? নীতি গ্রহণের প্রতিবন্ধী মানুষের বিষয়টি মাথায় রাখার পরামর্শ তার। দেশ গড়ে তোলার প্ল্যানে
আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের প্রতিবন্ধী আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কীভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করা না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে। তো আপনি যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন মানে। প্রতিবন্ধী মানুষের বিভিন্ন সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনার জন্য ব্যারিস্টার জাইমা রহমানকে ধন্যবাদ জানান তারা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। আগামী সপ্তাহে নতুন পোশাকে দেখা যাবে বাহিনীটির সদস্যদের। এর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। র্যাবের নাম ঘিরে বিতর্কের কারণে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। অপরাধ দমনে 2004 সালে গঠিত হয় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রসফায়ার, গুম খুনের মতো নানা কর্মকাণ্ডের অভিযোগে সমালোচিত হয় বাহিনীটি। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে র্যাব এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 2024 সালের 5 আগস্ট পরবর্তী র্যাবের পুনর্গঠন নিয়ে একটি কমিটি গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। তাদের সুপারিশে বদলে গেল র্যাবের নাম। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। পোশাকেও আসছে পরিবর্তন। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেকের আশা ছিল তাই র্যাবের নাম পরিবর্তন করা হয়েছে। অনেকের আশা ছিল এই জন্য এইটা পরিবর্তন, এটা আমরা ইচ্ছা, এইটা নাম মানুষে ওই নামটাকে খারাপ মনে করতো। উপদেষ্টা দাবি করেন, পুলিশের মনোবল, কর্মদক্ষতা অনেক বেড়ে গেছে, সুতরাং জাতীয় নির্বাচনে কোনো অসুবিধা হবে না। 5 আগস্ট থেকে 8 আগস্ট এই 3 দিন, এবং এই 8 আগস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল, এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এটা একটা উত্তর দেন আগে আপনি। এখন বলেন ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর এই যে ধরেন যে অগাস্টের যে পরিস্থিতি হয়েছিল, এই পরিস্থিতি অন্য কোনো ইলেকশনের আগে কোনো সময় হয়েছিল? মব কালচারটা তো এই সময় শুরু হয়েছে, এটা তো বলতেছি না, বাট ইলেকশনে ইসের হওয়ার পরে এই জন্য তো মব কালচারের জন্য থেকে ওইটা থেকে বের হয়ে আসতে তো আমাকে অনেক সময় লাগছে। ইলেকশন আল্লাহ দিলে খুব ভালোভাবে ইলেকশন হবে, এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। ইলেকশনটা খুব উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, এবং ইলেকশনটা একেবারে ফ্রি ফেয়ার হবে। ব্রিফিংয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধারের তথ্য তুলে ধরেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটলেও অতীতের তুলনায় এবারে নির্বাচন সুষ্ঠু হবে বলে জানান তিনি। গতকাল সকালে কোস্টগার্ড সদর দপ্তরে 4 ক্যাটাগরিতে বাহিনীর 40 সদস্যকে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান আছে। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্টগার্ড সদস্যদের কড়া নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহিমান্বিত সৌভাগ্যের রজনী শবে বরাত, ইবাদত বন্দেগীতে রাত পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নফল নামাজের পাশাপাশি রোজাও রাখেন অনেকে। মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়। আল্লাহর নৈকট্য আর ক্ষমা লাভই উদ্দেশ্য সবার। আরিফিন শাওনের রিপোর্ট। ফার্সি শব অর্থ রাত আর বরাত অর্থ সৌভাগ্য। হিজরি বর্ষের শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। মহিমান্বিত এই রাত ইবাদত বন্দগীতে পার করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার পাশাপাশি পরম করুণাময়ের রহমত চেয়ে দোয়া করেন তারা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সন্ধ্যার পর থেকেই মুসল্লিদের ভিড়। সৃষ্টিকর্তার নৈকট্য ও ক্ষমালাভই উদ্দেশ্য তাদের। গুনাহগার আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়, এই জন্য আল্লাহর কাছে আমরা রুনাজানা করব, কান্দাকাটি করব,
আল্লাহর কাছে আমরা তৌফিক চাবো। প্রত্যেকের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি এবং যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাআলা সৎ পথে চলার তৌফিক দান করে আমাদেরকে, এই দোয়াটাই করছি আল্লাহর কাছে। আজকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আল্লাহ যেন আমাদের পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা মাফ করে। ইসলামী চিন্তাবিদরাও বলছেন এ রাতে আল্লাহ তাআলা তার অনেক বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রেখেছেন। তো আইয়ামে বীজের যে রোজা আছে সেই উদ্দেশ্য করে যদি আমরা শাবান মাসের মাঝে 3টা দিন রোজা রেখে ফেলি তো একসাথে আমার আইয়ামে বীজের রোজাও হয়ে গেল। তবে লক্ষ্য রাখতে হবে আমাদের জীবনে কখনো কোনো অবস্থায় কোনো কুসংস্কার, কোনো বেদাত এ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। এশার নামাজের পর থেকেই নফল ইবাদত শুরু হয়। রাতভর ইবাদতের পাশাপাশি শবে বরাত উপলক্ষে রোজাও রাখেন অনেকে। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান স্মারক জাদুঘর পরিদর্শন করেছেন বিদেশি কূটনীতিকরা। গতকাল সাবেক গণভবন জুলাই গণঅভ্যুত্থান স্মারক জাদুঘর ঘুরে দেখান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ সরওয়ার ফারুকী। 2 ঘণ্টাব্যাপী সফরের শুরুতে ফ্যাসিবাদী সরকারের সময় শহীদ ও গুমের শিকার হওয়াদের স্মৃতির উদ্দেশ্যে কূটনীতিকরা 1 মিনিট নীরবতা পালন করেন। ফারুকী বলেন, জাদুঘরটি শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামকে প্রতিফলিত করে এবং অপশাসনের পুনরাবৃত্তি রোধ করতে সাহায্য করে। এ সময় সেখানে আরও ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সাবেক বাসভবন গণভবনকে জুলাই জাদুঘরে রূপান্তর করা হয়েছে। আগামী সপ্তাহের সফটওয়্যার উদ্বোধনের আগে বিদেশি কূটনীতিকদের পরিদর্শনের ব্যবস্থা করা হয়। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2026 বিজয়ী বাংলাদেশ নারী ফুটসাল দলকে সংবর্ধনা দিয়েছে দেশের অন্যতম অ্যাক্টিভ ওয়্যার ব্র্যান্ড তুরাগ অ্যাক্টিভ। প্রতিষ্ঠানের নতুন একটি স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের সম্মানিত করা হয়। জাতীয় চ্যাম্পিয়নরা আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জের তুরাগ অ্যাক্টিভ স্টোর উদ্বোধন করেন, যার মাধ্যমে দেশের ক্রীড়াবিদদের সম্মান জানানো এবং নারী ক্রীড়া উন্নয়নে কর্পোরেট সাপোর্টের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ, তুরাগ অ্যাক্টিভের প্রতিষ্ঠাতা ফাইয়াজ রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়নরা নারায়ণগঞ্জের ইউএইচএম ফ্যাক্টরি পরিদর্শন এবং উর্মি পরিবারের সদস্যদের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশগ্রহণ করেন। নারী ফুটসাল বিজয়ীদের আর্থিক পুরস্কারও উপহার দেওয়া হয়। দেশের বিভিন্ন জেলায় 137টি ক্রিকেট পিচ নির্মাণের উদ্যোগ নিয়েছে বিসিবি, জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধের প্রশ্নে তার সাথে উত্তপ্ত বাকবিতণ্ডা হয় গণমাধ্যম কর্মীদের। সারা দেশের মাঠগুলোতে উইকেট বানানোর বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাঞ্চল ও বিকেএসপি এই 8টি স্টেডিয়াম ও ভেন্যুতে খেলার উপযোগীকরণ ও উন্নয়ন শুরু করেছে বিসিবি। মিরপুরের স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সম্প্রতি নিরাপত্তা ইস্যুর কারণে বিসিবির কার্যালয় এবং স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ তৈরি করেছে বোর্ড। সাংবাদিকদের প্রবেশে নিরাপত্তা ঝুঁকি কোথায়, এ প্রশ্নের জবাব বিসিবি কর্তাদের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে উপস্থিত 2 বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট কেউই সদুত্তর দিতে পারেননি। সাংবাদিকদের স্টেডিয়ামে ঢুকতে দেয়া কিংবা না দেওয়ার বিষয়টি তার বিভাগের বিষয় নয়, তাই কিছু জানাতে পারছেন না বলেন পাইলট। উত্তপ্ত হয়ে ওঠে সংবাদ সম্মেলন। একসময় অপ্রস্তুত হয়ে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যান পাইলট। মাঠের ফ্যাসিলিটিস কিন্তু আলাদা জিনিস। মাঠের ফ্যাসিলিটিসটা ইম্পর্টেন্ট ইমপ্রুভমেন্টের জন্য। এই হাবগুলো সহ বিভিন্ন জেলায়, ইউনিভার্সিটি অনেক জায়গায় আরও প্ল্যান আছে। এইটা যদি মে জুনের মধ্যে করতে পারি, সাথে প্ল্যান আছে আরও কিছু মাঠকে আমরা ডেভেলপ করবো এমওইউর মাধ্যমে। আচ্ছা, একটু একটা কোশ্চেন আছে ভাই, আপনি কি বলেন? হ্যাঁ, আপনাদেরকে নিয়ে সমন্বয়ে একটা কাজ করা, আলহামদুলিল্লাহ আমি মনে হয় বুঝাতে পেরেছি। কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? বাট হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার অনেস্টলি বলি, আমি পার্সোনালি নট পরিচালক হিসেবে আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। সংবাদ শেষ করবো ক্রাউন্সিমের শিরোনামগুলো আরও একবার জানি। আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য রাখবেন বেলস পার্ক ময়দানে। ভোটে ধর্মের ব্যবহার নিয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। চোরাগোপ্তা পথে কে ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, যুব সমাজ পরিবর্তন চায়, নির্বাচনী সমাবেশে বললেন জামায়াতের আমির। বদলে গেল র্যাবের নাম, নতুন নাম SIF। ইসিকে আইন শৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্ট গার্ডকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ।
মহিমান্বিত সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত আজ ইবাদত বন্দেগীতে পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।